সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছিস। আজকে আমাদের ক্লাস 12-এর প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টায় আমি শুরু করছি। প্রথম অধ্যায় আমাদের যেটা আছে সেটা হচ্ছে অতীত স্মরণ। আমরা যে ইতিহাস পড়ি, যে গোটা ইতিহাসটাই হচ্ছে অতীতের কাহিনী। আর এই অতীতের কাহিনীটা আমরা জানতে পারি, কিছুটা আমরা জানতে পারি লিখিত ইতিহাস থেকে, যা আমাদের কাছে আছে বা আমরা সংগ্রহ করেছি সেখান থেকে। বাকি ইতিহাসটা আমাদের জানতে হয় অলিখিত উপাদান থেকে। এই অলিখিত যে উপাদান বা ঐতিহাসিক অলিখিত উপাদান আছে, সে ঐতিহাসিক অলিখিত উপাদান আমরা জানতে পারি বিভিন্ন পদ্ধতিতে। সে পদ্ধতিগুলো এক একটা হচ্ছে পৌরাণিক কাহিনী, কিংবদন্তির কাহিনী, লোককথা, স্মৃতিকথা বা মুখে মুখে প্রচারিত বিভিন্ন ধরনের গল্প। এগুলো সবগুলোকে নিয়ে বলা হয় জনশ্রুতি। আদিম যুগে যখন মানুষ শিকার করত বা দলবদ্ধভাবে বসবাস করত বা পশুপালকের জীবনযাপন করত, তখন তাদের গ্রাম সমাজে বিভিন্ন ধরনের কাহিনীর উল্লেখ কিন্তু পাওয়া যায়। এই সবগুলোকে বলা হয় জনশ্রুতি, অর্থাৎ মুখে মুখে প্রচারিত কাহিনী। এই মুখে মুখে প্রচারিত কাহিনী মোটামুটিভাবে আমরা যেটা দেখতে পাই যে বংশ পরম্পরায় আমরা সেটা জানতে পারি। যেমন আমরা আমাদের ঠাকুমা, দিদিমা, তাদের কাছ থেকে গল্পর ছলে অতীত দিনের বিভিন্ন কাহিনী কিন্তু আমরা জানতে পারি। এগুলো কিন্তু সবই অলিখিত ইতিহাসের উপাদান। তাই এর আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে মৌখিক ইতিহাস, মুখে মুখে প্রচারিত ইতিহাস। আবার এই মৌখিক ইতিহাস ছাড়াও আমরা আরেকভাবে আমাদের অতীতের বিভিন্ন ঘটনা কাহিনীকে জানতে পারি। সেটা হচ্ছে মিউজিয়াম বা জাদুঘরের মাধ্যমে। জাদুঘর ইতিহাসের কোনো বিবরণ দেয় না, কিন্তু জাদুঘরে বিভিন্ন ঘটনার বা বিভিন্ন কাহিনীর যে সমস্ত হস্তনির্মিত, বৈজ্ঞানিক, শৈল্পিক, সাংস্কৃতিক যে স্মৃতিচিহ্নগুলো তারা সংরক্ষণ করে রাখে, সেখান থেকেও কিন্তু আমরা অতীত দিনের ইতিহাস জানতে পারি। যেমন হাজারদুয়ারি একটা জাদুঘর, সেখানে সিরাজদৌল্লার একটা তরবারি সংরক্ষিত আছে। অর্থাৎ এই তরবারি থেকে আমরা সিরাজদৌল্লার কথা কিন্তু জানতে পারি। পরবর্তীকালে এই যে ইতিহাস, এই ইতিহাসটা দুভাবে লেখা শুরু হয়েছিল। খুব দুর্ভাগ্যের কথা, যখন ঔপনিবেশিক শক্তিগুলো এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশগুলোকে উপনিবেশ স্থাপন করেছিল, সেই উপনিবেশে আমরা দেখতে পাই যে উপনিবেশের বিভিন্ন ইতিহাসকে তারা নিজেদের মতো করে গড়ে নিয়েছিল, নিজেদের জাতিগত শ্রেষ্ঠত্ব প্রচার করার জন্য। এর পাল্টা হিসেবেও কিছু ঐতিহাসিক, দেশীয় ঐতিহাসিক উঠে এসেছিলেন, যারা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে নিজেদের দেশের ইতিহাসকে রচনা করেছেন এবং ঔপনিবেশিকদের তীব্র সমালোচনা করেছেন। এই যে জনশ্রুতি, যা বংশ পরম্পরায় আমরা জানতে পারি, যাকে
কতকগুলো ভাগে ভাগ করা হয়, যেগুলো একটু আগে বললাম। পৌরাণিক কাহিনী, স্মৃতিকথা, লোককথা, কিংবদন্তি, মৌখিক ঐতিহ্য। এই মৌখিক ঐতিহ্যটা হয়তো এখন বুঝতে পারা যাচ্ছে না, একটু পরে বুঝতে পারা যাবে। এই যে জনশ্রুতিগুলো, এই জনশ্রুতিগুলো প্রথম সংগ্রহ করতে আরম্ভ করেছিলেন জার্মানির দুজন ভাই। তাদের নাম হচ্ছে জেকব গ্রিম এবং উইলহেম গ্রিম। আমাদের দেশেও উইলিয়াম কেরি সর্বপ্রথম ইতিহাস মালা নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থটা প্রকৃতপক্ষে আমাদের অতীত দিনের কাহিনীর একটা সংগ্রহ বলা যেতে পারে। 150 বছরের বিভিন্ন ধরনের জনশ্রুতির একটা সংকলন। এরকম বিভিন্ন দেশে বিভিন্ন সময় আমরা জনশ্রুতির সংকলন দেখতে পাই, সেটা বিভিন্ন ব্যক্তি তুলে ধরেছে। এই জনশ্রুতির আবার দু ধরনের ধারা আছে। একটা হচ্ছে চোখে দেখা ঘটনার বিবরণ, আর একটা হচ্ছে চোখে না দেখা ঘটনার বিবরণ। যে ঘটনা কোনো ব্যক্তি চোখের সামনে ঘটতে দেখেছেন, তিনি সেই ঘটনা আবার আরেকজনকে বলেছেন, তিনি আবার আরেকজনকে। এইভাবে সেই ঘটনার কথা কিন্তু লোকের মুখে মুখে প্রচারিত হতে আরম্ভ করেছে, এবং পরবর্তীকালে সেটা জনশ্রুতিতে পরিণত হয়েছে। আবার কিছু ঘটনা আছে যেটা কোনো মানুষ চোখে দেখেননি, কিন্তু তারা মুখে মুখে শুনে এসেছেন। যেমন ধরা যাক যে পৃথিবীর আদি লগ্ন থেকে পৃথিবীর সমস্ত ভার অর্পিত হয়েছিল একটা কচ্ছপের পিঠে। এই কচ্ছপটা যখন নড়ে ওঠে, তখন নাকি ভূমিকম্প হয়। এটা কিন্তু জনশ্রুতি, কেউ দেখেনি, কিন্তু এই ঘটনাটা মুখে মুখে কিন্তু প্রচারিত হয়েছে। জনশ্রুতির যে ভাগগুলো আছে, এবারে সেই ভাগগুলোই আসা যাক। প্রথম ভাগ হচ্ছে পৌরাণিক কাহিনী। প্রাচীন যুগে যে সময়ের ইতিহাসের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, সেই যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ, যেটা আমরা একাদশ শ্রেণীতে পড়ে এসেছি। এই যুগের যে ঘটনাবলীগুলো আছে, সেগুলোকে বলা হয় পৌরাণিক কাহিনী, অর্থাৎ পুরাণের কাহিনী। এই পুরাণের কাহিনী মূলত মানব সভ্যতার উদ্ভবের আগে দেবদেবীর বা ঐশ্বরিক জগতে সংগঠিত হওয়া বিভিন্ন কাল্পনিক ঘটনা। যেমন দেবী দুর্গার কাহিনী। যখন অসুররা স্বর্গ দখল করে নিল, তখন আমরা দেখতে পেলাম কি না, দেবী দুর্গার আবির্ভাব ঘটল। তিনি অসুরদের পরাজিত করলেন, পৃথিবী থেকে পাপের বিনাশ ঘটল, সেখানে আবার ন্যায় প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ দুষ্টের দমন, শিষ্টের পালন। এটাই হচ্ছে পৌরাণিক কাহিনীর মূল কথা। পৌরাণিক কাহিনীর কতকগুলো বিশেষত্ব আছে। যেমন পৌরাণিক কাহিনীগুলোর বেশিরভাগই কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, অর্থাৎ আগে থেকে, অর্থাৎ আমাদের আগের প্রজন্মের মানুষের কাছ থেকে আমরা এই ঘটনাগুলো জেনে এসেছি। এর কিন্তু সত্যতা
মিথ্যাত্ব খুব একটা যাচাই করা হয় না, কিন্তু বিশ্বাস করা হয়। পৌরাণিক কাহিনীর গোটাটাই কিন্তু প্রাগৈতিহাসিক যুগের বিবরণ, কারণ এখানে কোনো সন তারিখের উল্লেখ পাওয়া যায় না। 3, পৌরাণিক বিবরণের ভাষা এমন হয় যেটা আমাদের উপলব্ধির বাইরে, আমাদের অতীন্দ্রিয় জগতের কাহিনী, যেমন শিবের কাহিনী, দুর্গার কাহিনী আমরা কেউ দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা পড়তে ভালোবাসি। চতুর্থত, পৌরাণিক কাহিনীগুলো কোনো না কোনো সমাজের বা সম্প্রদায়ের কিন্তু মূল ভিত্তি। যেমন বিভিন্ন সমাজের কথা, রাজাদের কথা এই পৌরাণিক কাহিনীগুলো থেকে কিন্তু জানতে পারা যায়। যেমন ভরত রাজার কথা, বশিষ্ঠ মুনির কথা, বিশ্বামিত্র মুনির কথা, রাম সীতার কাহিনী পৌরাণিক ঘটনা থেকে কিন্তু জানতে পারা যায়। পঞ্চমত, পৌরাণিক কাহিনী আমাদের সমাজে যে প্রচলিত নিয়মগুলো আছে, যেগুলো লিখিত নয়, কিন্তু আমরা কেউ কিন্তু মন্দিরে উঠি না জুতো পরে, এটা কিন্তু কোথাও লেখা নেই যে জুতো পরে মন্দিরে ওঠা যাবে না, কিন্তু আমরা উঠি না, আমরা পবিত্রতা রক্ষা করি। এটা একটা অলিখিত নিয়ম। এই যে অলিখিত নিয়মগুলো, এই অলিখিত নিয়মগুলো কিন্তু পৌরাণিক কাহিনীগুলোই স্থির করে দিয়েছে। আজ এই পর্যন্ত, আবার আগামী দিন দেখা হবে, আগামী ক্লাসে। সকলে ভালো থাকবি, সুস্থ থাকবি।